বাড়ির সবাই ছুটে এলো হইচই করে। শায়না তখন পুকুরে গা ডুবিয়ে কেসে যাচ্ছে এক নাগারে। শাহিদা বেগম জানতে চাইল, ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শেওলায় পা পিছলে গেছে, দেখে হাঁটবি না? কাশতে কাশতে নাকফুল লালচে হয়ে এসেছে শায়নার। শাহিদা বেগম বললেন, উঠে আয়। শায়না উঠল না। ওড়নাটা খুঁজে পাচ্ছে না। মেয়ের চাচি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধহয়। শায়নার মনে হচ্ছে ছাদের ছায়াটা এখনও দাঁড়িয়ে আছে, তাই সে ভেজা গায়ে উঠছে না। তার অস্বস্তি লাগছে। শাহিদা বেগম বলল, আজব, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছিস কেন? ওড়নাটা আর পাবি না, উঠে আয়। কিন্তু শায়না উঠল না। এরা তার সুবিধা অসুবিধা বুঝবে না। সে আবারও ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙুলের ফাঁক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই। এখনও দাঁড়িয়ে আছে ওই লোকটা। সে আবারও ডুব দিল। শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, সকাল সকাল ভূতে পাইছি তোরে? গায়ে জ্বর বাঁধলে তখন কি করবি? চাচিমা মজা করে বলল, তুই এখন আর এই বাড়ির মেয়ে আছিস? ওরা বলবে ওদের বউকে আমরা যত্ন করিনি। বলেই হাসতে লাগলো। শায়না এক নাগাড়ে ডুব মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে তোর রায়হানের মাকে কেউ খবর দে, তার ভূতের বউরে জিনে ধরছে পুকুর পাড়ে। সবাই আরেক দফা হেসে উঠল। শায়না সেসব কথা কানে তুলল না। বলল, আম্মু একটা ওড়না এনে দাও। আগে উঠে আয়, ওড়নাটা ভিজে যাবে। ওড়নাটা ভেজাবো আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললেই তো হতো। মা চাচিদের এত লজ্জা পাচ্ছিস কখন থেকে যে ভেজা গায়ে উঠে আসতে পারছিস না? শাহিদা বেগম তার দিকে একটা ওড়না ছুঁড়ে মারল। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন ফিসফিস করে বলতেই দাদিমা চোখ কুঁচকে উপরে তাকালেন। কিন্তু চোখের সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। তারপর শানার দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝেছি এবার। জামাই দেখে পিছলা খাইছিস নাকি রে শানু? শায়না চোখ বড় বড় করে তাকালো। চট করে ছাদে তাকাতেই দেখলো ছায়াটা সরে গেছে। সে এবার দ্রুত পুকুর থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচে শ্যাওলা ছিল, একদম হাসবে না, হাসলে আমার রাগ ওঠে। বলেই সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলতেছে। তাদের আগে মাটির ঘর ছিল, তখনও রান্নাঘরটা বড়সড় ছিল। সবাই রান্নাঘরে বসে একসাথে খেত। এখনও সবাই একসাথে বসে খায়। তাদের পুরনো ডাইনিং টেবিল বসানো হয়েছে রান্নাঘরে। সবাই সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। শায়না গিয়ে দেখলো টেবিলে আর বসার জায়গা নেই। সে দাদির পাশে গিয়ে বসলো মাদুরের উপর। দাদিমা নিমকি ভেঙে গোশতর ঝুল দিয়ে খাচ্ছেন। শায়নাকে বলল, খাবি? শায়না বিস্কিটের বয়াম থেকে নোনতা বিস্কিট নিয়ে কামড় বসিয়ে বলল, না। ভাবি, চা দাও। তার ভাবির নাম সাবরিনা। শায়না চাখর, ঠোঁট পুড়ে যাওয়ার মতো গরম চা খায় সে। সাবরিনা তার সামনে চায়ের মগটা রাখলো। শায়না চা খায় মগে করে। তার মগটা তার জন্য তোলা থাকে সব সময়। শাহিদা বেগম বলল, তোর বান্ধবীদের বিয়েতে দাওয়াত করিস। বলবি তাড়াহুড়ো করে আকদের অনুষ্ঠান হয়ে গিয়েছিল। শায়না বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে কথা বলবে না ঠিক করেছে। আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। শায়নাকে কিছু বলতে যাবে, তার আগেই সে নাস্তা আর চায়ের মগ নিয়ে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। শায়না পিছু ফিরল না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। টেবিলের ওপর মগটা রেখে পরনের ওড়না চোখে চেপে ধরে রাখল কিছুক্ষণ। বিকেলের দিকে কলতা নিবাস থেকে কয়েকজন এলো। শায়না তখনও ঘুম। শাহিদা বেগম তাকে ডেকে তুললেন, ওঠ, তোর খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা এসেছে। শায়না ঘুম থেকে উঠল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গায়ের আলসেমি ঝেড়ে চোখ মুখে পানি দিয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে যাবে, তখনই তারা ঘরে ঢুকে এলো। শাহিদা বেগম ইশারা করলেন সালাম দিতে। শায়না সালাম দিল। শাহিদা বেগম চোখ রাঙিয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে। শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। রওশনারা বললেন, না খালি থাকা ভালো না, তাই এটা পরো আপাতত। বলেই শায়নার দিকে একটা নাকফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের, স্বর্ণেরটা একেবারে বিয়ের দিন পরিয়ে দেব, বানাতে দিয়েছি, গয়নার সাথে একত্রে আসবে। শাহিদা বেগম বলল, এটা বোধহয় ওর জন্য বানাননি ভাবি। না, এটা তাসনুবার জন্য বানিয়েছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেল, তাই আমার আর কিছু করার ছিল না। শায়নার নাকে এমনিতেই একটা পাথরের ছোট্ট নাকফুল ছিল, সেটা খুলে ডায়মন্ড নোজপিনটা পরিয়ে দিল রোশনারা। শাহিদা বেগমের ইশারায় শায়না রান্নাঘরে চলে গেল। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি খেপে গিয়ে বললেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এবার গোটা পাড়ায় রটবে। বেয়াদব বউ তকমা পাবি তুই। তুই চিনিস না ওই বাড়ির মেয়েদের। শায়না চুপচাপ চায়ের কাপে চা ঢালতে লাগলো। তারপর ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এলো। ঠিক তখনই তিতলি এলো। শায়নার দিকে তাকিয়ে হাসলো। তারপর রোশনারের দিকে ফোনের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া সিম সহ সেট করে দিয়েছে। শায়না ট্রেটি টেবিলে রাখলো। রোশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন। কি সেট যেন?
তিতলি বলল, স্যামসাং গ্যালাক্সি S24 Ultra 5G। শায়না ফোনটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিমও দিয়েছে ওখানে। তিতলি বক্সটা খুলে ফোনটা বের করলো, বলল, চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারবে। বড় ফুপু শাশুড়ি তাহেরা খাতুন বলল, নে নে, লাখ টাকার ফোন, একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করি। ছোট ফুপু শাশুড়ি খালা শাশুড়িরা হাসি ঠাট্টার ছলে এক একটা কথা শুনিয়ে দিল। শায়না বেজায় রেগে গেল। ফোন দিয়ে এসব কথা শোনানোর মানে কি? সে ক্লাস 9 থেকে ফোন চালাচ্ছে, ইতোমধ্যে দুটো ফোন ব্যবহার করে ফেলেছে। এমনভাবে বলছে যেন কোনোদিন সে ফোনই দেখেনি। সে তিতলিকে বলল, ফোনটা পরে নেব, এখন আপাতত আমারটা চালাই। রওশনারা এবার খানিকটা ধমকের সুরে বললেন, আমি নিতে বলছি তো। শায়না আর কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটা দিল। সেখানে চার্জার, ইয়ারপিনস সব আছে। রওশনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন সবাইকে নিয়ে। শায়না ফোনটা অফ করে আলমারিতে রেখে দিল। আপারা এসে বলল, ও মা, তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না কেন? তোমরা ফোন দেখোনি কোনোদিন? শারমিলা বলল, তোর সাথে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। শায়না চুপচাপ চলে গেল সেখান থেকে। মাগরিবের পর ঘরে বসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ওই পোস্টটা বেশ রিচ পেয়েছে। নিচে এখনো কমেন্ট আসছে। সবাই তাকে বিয়ে না করার জন্য বলছে। সে কখনো ওই বাড়িতে সম্মান পাবে না। আবার অনেকে আপডেট জানতে চেয়েছে। সে কমেন্টগুলো পড়ল। মানসিক যন্ত্রণা শুরু হলো কমেন্টগুলো পড়ার পর। মনে হলো আম্মা আব্বা তাকে জোর করে গলায় ফাঁসির দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল। যদিও ইতোমধ্যে পোস্টটা অনেক পেজেই ভাইরাল হয়ে গেছে। নিচে শায়না নামটাও দিয়ে দিছে। বেয়াদব ইতর সবগুলো। হঠাৎ তিতলি এসে বলল, শায়না, ফোন বন্ধ করে রেখেছ? শায়না চমকে তাকালো, বলল, এখন ওটা চালাবো না, তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওটা চালাও, এটা রেখে দাও। নাইলে দুটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করছিলাম, দেখলাম কল ঢুকছে না। শায়না বলল, আচ্ছা খুলছি। ওকে। তিতলি চলে গেল। শায়না ফোনটা বের করে আপাতের কাছে দিয়ে এলো, বলল, দেখো। মেজাপা ফোন হাতে নিল, বলল, আমাদের দেখিয়ে কি লাভ, তুই খুশি হলেই হলো। কথাবার্তার মাঝে কারেন্ট চলে গেল হঠাৎ। শায়না মেজাপার হাতে ফোনটা রেখে ধীর পায়ে হেঁটে চলে এলো বাইরে। মেজ চাচার উঠোনে কয়েকজন জড়ো হয়ে মোড়া নিয়ে বসেছে। সবার হাতে হাত পাখা। দূরে একটা চার্জ লাইট জ্বলছে অল্প আলো ছড়িয়ে। শায়নাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে উঠে বলল, শানা আপু। শায়না তাকে কোলে তুলে নিয়ে মোড়ায় বসে বলল, আজ ঘরে যাওনি কেন? তোমার বিবাহ, তুইও আমাকে পর করে দিয়েছিস? বড় আপার ছেলে নোহান এসে গাল ফুলিয়ে বলল, কালামণি, মামাকে কুলে নিচু কেন? শায়না ইব্রানকে রেখে তাকে কুলে তুলে নিল। তাকে কুলে তুলে নিতেই ইব্রান রেগে গেল। শায়না দুজনকেই জড়িয়ে ধরল একসাথে। নোহান বলল, কালামণি, লুকোচুলি লুকোচুলি, কারেন্ট আসুক। কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে, তাই ইব্রানকে নিয়ে লুকিয়ে পড়ল। আড়াল থেকে বলল, কুলুক। শায়না ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছোট মা, দেখো তোমার বিচ্ছুটা নোহানকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোট মা বলল, মামা ভাগ্নে সারাদিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়াতে পারবো না ওদের পিছু পিছু। শায়না ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ এগোলো। আর কিছুটা পথ গেলে কলতার নিবাসের সামনে গিয়ে পড়বে। তাই ও হরিতকি গাছটার নিচে দাঁড়িয়ে ডাকলো, এবু, নোহানকে নিয়ে বেরিয়ে এসো, ভূত আসবে, তাড়াতাড়ি এসো। ওরা কেউ এলো না। শায়না উকি দিল কলতার নিবাসের বারান্দায়। কেউ একজন পিট করে দাঁড়িয়ে ফোন টিপছে। শায়না ডেকে বলল, তৌসিফ ভাইয়া, ইবু আর নোহান ওদিকে গিয়েছে কিনা দেখুন তো। ঠিক তখনই মেজাপার গলার আওয়াজ শোনা গেল, এই শানু, কোথায় রে? শায়না বলল, আসছি। ইব্রান আর নোহানকে ধরে নিয়ে এলো তৌসিফ। ইব্রান আর নোহান ভালো ছেলের মতো হেঁটে হেঁটে চলে আসছে। তৌসিফ ভাইকে নিশ্চয়ই ভয় পেয়েছে। শায়নার ফ্ল্যাশলাইটের আলোয় দুজনের চুপসে যাওয়া মুখ দেখে হাসলো। তখনই তৌসিফের হাতে থাকে ফোনের স্ক্রিন জ্বলে উঠল। চোখ দুটো ফোনের দিকেই। শায়না চমকে গেল, দুপা পিছিয়ে গেল। তাসদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। শায়না ছটফটিয়ে উঠল। পেছন থেকে মেয়ে জাপার গলার আওয়াজ শোনা গেল, তোকে কে যেন ফোন দিয়েছে। শায়না চলে যেতে উদ্যত হতেই কানে এলো তাসদার সিদ্দিকীর হাতে থাকা ফোনের রিং হচ্ছে। শায়না ঘাড় ফিরিয়ে ফোনের দিকে তাকালো। অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেয়ে জাপাকে বলল, কেটে দাও। শাহিদা বেগম ফোনটা হাতে নিয়ে তার পিছু পিছু ছুটল। ও বোধহয় ফোন দিচ্ছে। শায়না জবাব দিল, কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বললে কিভাবে হবে? তোকে ওই লোকের সংসার করতে হবে না? নে কথা বল। তোর আপা বলল মেসেজ করে কথা বলতে।
ওভাবে নাকি কথা বলা যায়? শায়না বলল, ফোনে ন্যাকামি করতে পারবো না। কথা বলতে ইচ্ছে করলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোনে কথা বলবো? কিসের কথা বলবো? শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। শারমিলাকে গিয়ে বলল, ও আমাকে বলছে ও নাকি কিসের কথা বলবে। আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে? শারমিলা আর সাবরিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। বিয়ের দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব 1 মাস চেয়েছিল, কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছেন না। তার ছোট ভাই নাজিমউদ্দিন সিদ্দিকী আমেরিকায় থাকে বউ বাচ্চা নিয়ে। তারা চলে যাবে। তাসমিনের স্বামীও বউ বাচ্চা নিয়ে সৌদিতে থাকে। তারা সবাই একত্রে চলে যাবে। বেশিরভাগ আত্মীয়ই এখন দেশে আছে, তাই তাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হওয়া চাই। তাই এত সময় দেওয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতেই তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিচ্ছে না। বৈরাতের লোকজন বেড়েছে। 2000-এর কাছাকাছি হবে বরপক্ষ আর কনেপক্ষের লোকজন মিলে। গায়ে হলুদের অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের অনুষ্ঠানগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতো উঠোন আছে। ক্লাবে দেওয়ার দরকার নেই। এতে 20,000 টাকা বেঁচে যাবে। শায়না রাতে খেয়ে দিয়ে ফেসবুকে স্ক্রল করছিল ঘরে বসে। তখনই একটা আইডি এলো সাজেশনে। তাজদার সিদ্দিকীর ফেসবুক আইডি। প্রোফাইল পিকচারে একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড, পেছনে নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে এক হাতে উড়ুতে রেখে আরেক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেখায় যে কেউ বলে দেবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর সস্তা দম্ভ। শুরুর দিকের এডুকেশন সেকশন দুটো শায়নার চোখে পড়ল। মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। অ্যামাজন ওয়েব সিরিজ, AWS সার্টিফিকেট সলিউশন আর্কিটেক্ট 2020। আইডি পাবলিক করা। রিলেশনশিপ স্ট্যাটাস এঙ্গেজ হিসেবে আপডেট করেছে 8 ঘন্টা আগে। বন্ধুবান্ধব এবং ভিনদেশি কলিগরা সবাই শুভেচ্ছা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটিও কমেন্টের জবাব দেয়নি, না কোনো রিয়েক্ট কমেন্ট করলে নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লাগবে। শায়না আইডিটাকে ব্লক করে দিল। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলো সিঙ্গেল হিসেবে। তার সাথে তিতলির একটা কাজিন অ্যাড ছিল ফেসবুকে। সে স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল, তোর ভাইয়ের বউয়ের কাণ্ড দেখ। তিতলি স্ক্রিনশটটা তৌসিফের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলল, ভাইয়াকে দেখাও। তার সাহস হয়নি মেজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তৌসিফ স্ক্রিনশটটা দেখা মাত্রই সাথে সাথে তাজদার সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে পাঠালো। লিখল, আমাদের ভাবি পিওর সিঙ্গেল। শায়নার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি। সেখানে শর্মিলা আর সাবরিনও এলো কিছুক্ষণ পর। শায়না দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাইদের কথাবার্তা শুনতে পেল। বাড়ি আর স্টেজ ডেকোরেশনের দায়ভার তাজদার সিদ্দিকীর উপর পড়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে, তারা তাদের মতো সুন্দর করে সাজাবে। কলতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। শায়নাদের বাড়িটা দোতলা। বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীড়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখল কলতার নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসমিন, তাজদার সিদ্দিকীর চাচা তৈয়ব সিদ্দিকীর ছোট ছেলে। তাসমিন, তৌসিফ আর সে 3 ভাই বোন। তাসমিনের বিয়ে হয়েছে 10 বছর। তার এক ছেলে, এক মেয়ে, সামিরা আর সিনান। তৌসিফ শায়নের সমবয়সী, মাস্টার্স কমপ্লিট করেছে। তাসমিন সবে ইন্টার পড়ছে। সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। প্রায় 6 মাসের মতো ঘরে বসাচ্ছিল। এখন অবশ্য সুস্থ, কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জোহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। তাসমিনের ছেলেমেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এসে ভেংচি কেটে বলল, কেমন লাগে? বড় ভাই আর মেজ ভাই এখন চলে এলে জমে যাবে। তাসমিন চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবান আর তোয়ালে এনে দে। আগে আপু ডাক। ডাকবো না, সর। তিতলি বলল, তাহলে সাবান তোয়ালে পাবি না? দাঁড়িয়ে থাক বাদর। কথাবার্তার ফাঁকে তিতলি দেখল তাসনিমের স্বামী জাহিদের পেছন পেছন তাজদার সিদ্দিকী বাড়ির উঠোনে পা রেখেছে। তিতলি এক দৌড়ে ভেতরে চলে গেল। তৌসিফকে বলল, ভাইয়া আসছে, আমার নাম বলবে না, খবরদার। বলবে তোমার কোনো বান্ধবী দিয়েছে স্ক্রিনশটটা। তৌসিফ বলল, তোর নামই বলবো। আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলে তখন? আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে? তোর নামই বলবো আমি। তিতলি তার মাথার চুল টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল। শায়না কথা বলছিল ছোট খালাম্মার সাথে ভিডিও কলে। তাজদার সিদ্দিকীকে দেখে সে এক মুহূর্ত দাঁড়ালো না।
তাসমিনের স্বামী জাহিদ তাজদার সিদ্দিকের চেহারার দিকে তাকালো, নিরুত্তাপ। মেজ ভাই আর দুলাহ ভাইকে দেখে তাসফিন লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেজ ভাইকে ভয় কম, লজ্জা বেশি পায়। এত লজ্জা পায় যে তার ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদার সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটে ফোনটা রেখে দিতে দিতে বলল, কি অবস্থা? তাসফিন মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, সালাবাবু ফুটবল খেলতে গিয়েছে আবার। জোহরা বেগম এসে তাজদার আর জাহিদকে দেখা মাত্রই মুখের সামনে আঁচল টানল। তারপর অভিযোগের স্বরে বলল, দেখেছ ওর কাণ্ড? গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলা শুরু করেছে। বাড়ির কারো কথা শোনে না, ওর জ্যাঠার কথা অবধি শোনে না। তাসফিন মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জোহরা বেগম থামলেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল তাসফিনের দিকে। জোহরা বেগম বিচার দিয়ে চলে গেলেন। তাসফিন ধীরে ধীরে মেজ ভাইয়ের দিকে তাকালো। তাকে তাকাতে দেখে তাজদার সিদ্দিকী হালকা মাথা পাকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসফিন ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে, তারপর বাথরুমে গোসল নিতে হবে। তৌসিফ বাইরে এসে জাহিদের সাথে হেসে তাজদার সিদ্দিকের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করেছে, কিন্তু নো রিপ্লাই। জাহিদ ভেতরে চলে যেতেই তৌসিফ আপনা আপনি বলে উঠল, তিতলি আমাকে পাঠিয়েছে ওটা, আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদার সিদ্দিকী শুধু একটাই প্রশ্ন করল, তার আগের স্ট্যাটাস? তৌসিফ গেল ফেঁসে। শায়নার আগের স্ট্যাটাস কী ছিল সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি। মিঙ্গেল থেকে সিঙ্গেলও নিশ্চয়ই নয়। তবে সে চট করে বলল, মেবি কমপ্লিকেটেড। আমি ওর আইডিটা চিনতাম না, আজকেই রিকোয়েস্ট পাঠিয়েছি। দেবর ফর সুবাদে 2 ঘন্টার মাথায় অ্যাকসেপ্ট হয়েছে। তাজদার সিদ্দিকে মাথা নাড়ালো অল্প করে। তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যেই শায়না মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। শায়না তার ফোনটা চার্জে দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে। সেখানে নতুন সিম সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিচ্ছে। সেখানে তাজদার সিদ্দিকীও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। শায়না বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ, সে আর তাজদার সিদ্দিকী ছাড়া। তাসনুমা গায়ে হলুদের ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে। তা দেখে তৌসিফ বিদ্রুপ করে বলছে, এইসব জরিনা সখিনারা পরে। তাসনুমা রেগে আগুন। তৌসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে। শাহিদা বেগম শায়নাকে ডাকছেন রান্নাঘরে। শাওন বাজার এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শায়না ফোনটা রেখে দিল। চার্জ লাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে গেল। যদিও নারকেল গাছটার সাথে বাল্ব দেওয়া আছে, কিন্তু আলো নিচের ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে, তাই চার্জ লাইট লাগে। ঝিঝি পোকা ডাকছে ঝোপ ছাড়ে। শায়না ঘাটে বসলো। শাহিদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? শায়না বলল, আমার বমি আসে মাছের পেটের ভেতরের জিনিসগুলো দেখলে। শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে গালি খাওয়াবি তুই? জোর করে বিয়ে দিলে গালি খাবি। শাহিদা বেগম ধমক দিয়ে দিলেন, মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে। শায়না চুপ করে রইল। উচিত কথা বললে সে বেয়াদব। মাছ কাটা শেষ হতেই শায়না মায়ের পিছু পিছু ঘরে চলে এলো। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিলোড হতে হতে পুরো নিউজ ফিডটা উধাও হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, প্লিজ লগ ইন অ্যাগেন। বুক ধকধক করে উঠল তার। পাসওয়ার্ড দিচ্ছে কিন্তু কাজ করছে না। বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করল। চোখ বড় বড় করে দেখতে লাগলো। তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে। আর তার ঠিক নিচে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট, এঙ্গেজড উইথ তাজদার সিদ্দিকী। শায়না পাথর হয়ে গেল। তবদা খেয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। হাত পা কাঁপছে, কপালে ঘাম, বুকের ভেতর কিছু একটা ধরফর করছে। রাগ, লজ্জা, অপমান সবকিছু একসাথে তাকে জমিয়ে দিয়েছে। আইডিটা হ্যাক হয়েছে। তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরনো, সব শেষ হয়ে গেল এইভাবে। সে রেগেমেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে ফুপাতে লাগলো। শাহিদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কোচকে তাকালো। আবার কি হলো এই মেয়ের? শায়না নাকফুল, চুড়ি, আংটি খুলে মায়ের সামনে রেখে দিল। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এলো। শাহিদা বেগম চেঁচিয়ে বললেন, ভূতে পাইছে তোরে, এগুলো খুললি কেন? শারমিলা আর সাবরিন এসে বলল, কি হলো? চুড়ি আংটি সব খুলে রেখে চলে গেছে। তারা দুই বোন একে অপরের দিকে তাকালো। শাহিদা বেগমকে বলল, আমরা নেই এইসবে, পাগল হয়ে যাব তোমার মেয়ের মোট বুঝতে গেলে।
শায়না ছাদে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে। মনটা খারাপ হয়ে আছে, বুকটা ভার লাগছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, না কাঁদছে না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, কিচ্ছু বুঝতে পারছে না। নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। ঠকঠক করে কাঁপতে থাকা আঙুলে প্রোফাইল খুলে দেখলো তাজদার সিদ্দিকী পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তার আইডির। নাম, ছবি সবকিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে শায়না মমতাজ। তার আগের আইডির নাম ছিল শায়না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার ইনবক্স, ওইখানে আছে স্প্যারোজ গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে করা চিট, যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। ছি, ওসব তাজদার সিদ্দিকী পড়বে? হায় আল্লাহ, কি লজ্জার বিষয়। রীতিমতো ঘামছে সে। হঠাৎ ছাদের দরজাটা খুলে গেল। তিতলি উকি দিল। শায়নাকে দেখে এগিয়ে এসে বলল, কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে, হাইড্রা ফেসিয়াল করবে। মেজাপু বলল তোমার কোনো কালার চয়েস আছে কিনা মেহেদি অনুষ্ঠানের ড্রেসের জন্য। শায়না তার এত কথা মনোযোগ দিয়ে শুনল না। অস্থির হয়ে বলল, ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো? তিতলি সোজাসাপটা বলল, মেজ ভাইয়া জানে। শায়নার মুখটা দেখার মতো হলো। মনে হচ্ছে সে আরেকটু হলে কেঁদে দেবে। এত অপমান, এত রাগ লাগছে তার। তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে। তার দুঃখও হচ্ছে, হাসিও পাচ্ছে। মেজ ভাইয়া এইভাবেই শোধ নিল? বেচারি শায়না। শায়না তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে। পায়চারি করতে করতে বলল, তোকে 500 টাকা দেব। না না, 1000 টাকা দেব। রাতের মধ্যে ব্যাগ এনে দিবি আমার আইডি। তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। শায়নার বন্ধু মেসেজ দেখিয়ে বলল, ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে। সে এখন আমার আইডি নিয়ে পড়েছে, বলছে আমার আইডিও খাবে রাত 12টার মধ্যে। ভাই তুই কোন ফালতু লোককে চেতিয়ে দিয়েছিস কে জানে। সব সময় নারীবাদী টাইপ পোস্ট করিস কেন? ভালো হয়েছে, এবার যা ইচ্ছে তাই কর। শায়নার হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছে হলো। সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, আরে আমি জানি কে এই কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই মেজটা। তোর জামাই? তোর মাথা রাখ বেটা, লাগবে না তোর সাহায্য। রেগে মেগে ফোন কেটে দিল শায়না। তিতলি বলল, কাল রাতে আমরা শপিং করতে যাব, তুমিও যাবে ঠিক আছে? তাহলে সকালে রেডি থেকো, আসি। বলে সে চলে গেল ছাদ থেকে। শায়না কলতা নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে। শায়না সেদিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর ঘরে এসে বসে রইল থম মেরে। যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে, উফ, আজ টেনশনে সে আজ আর ঘুমাতে পারবে না। সায়দা বেগম এসে তার পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। শায়না চুড়িটা খুলে পাশে রেখে দিয়ে বলল, আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতেও যাব না, মেহেদি অনুষ্ঠানের শপিং করতেও যাব না। সায়দা বেগম কপাল কুঁচকে ফেললেন। এই মেয়েকে নিয়ে তো আমি মহাজালায় পড়েছি। কিসের আইডি ফাইডি? শায়না গোটা রাত একটুও ঘুমাতে পারেনি টেনশনে। ভোররাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়ল। সে ঘুম ঘুম চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবারও শুয়ে পড়ল বিছানায়। উঠল একেবারে 8টায়। তিতলি এসে তাকে ডেকে দিল, শহরে যেতে সময় লাগবে, উঠো, আমাদের বেরোতে হবে। শায়না ঘুম থেকে উঠল। গায়ের আলসেমি ছেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেসিয়াল করাতে শহরে কেন? হাইড্রা ফেসিয়াল করায় না পটিয়ায়, হেয়ার স্পাও দরকার। উঠো, মেজাপু চেঁচামেচি করবে এখন। শায়না চা নাস্তা খেলো। সায়দা বেগম বলল, দুটো ভাত খাইয়ে দিই। শায়না বলল, শুধু ভাত আর ভাত, আর কিছু চেনো না তুমি? সায়দা বেগম আর কিছু বললেন না। ভাত নিয়ে এলেন, তাকে ভাত খাইয়ে দিলেন। শায়না 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়ার পর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আংটি চুড়ি নাকফুলটা পরানোর জন্য রাজি করালেন শাহিদা বেগম। শায়না চুপচাপ মায়ের সব কথা শুনল। তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল, এসব করে করে আমাকে জাহান্নামে ঠেলে দিয়েছ। অপছন্দের মানুষের কাছে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হই তার কারণ তোমরা, সব দায় তোমাদের। সায়দা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। শায়না আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল, মাথার চুল আঁচড়ে নিল। তারপর হালকা সাজগোজ করে ওড়নাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোনায় তুলে নিল ব্যাগটা, নিয়ে বেরিয়ে গেল। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তৌসিফ গাড়িটা নিয়ে এলো গ্যারেজ থেকে। জানালা দিয়ে উকি দিয়ে বলল, শায়না, মুখে হাসি না থাকলে ফেসিয়াল টেসিয়ালে কিছু হবে না। শায়না চুপ করে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাকালো। এগিয়ে এসে বলল, ভাইয়া আমার আইডি। তৌসিফ ঠোঁট উল্টে বলল,
আমি এই ব্যাপারে কিছু জানি না। শায়না আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে তাজদার সিদ্দিকী গলা খাকারি দিল। শায়না চমকে উঠল। পাশে মুখ ফিরিয়ে থুতু ফেলে শায়নার পাশ কেটে গাড়ির সামনের সিটে এসে বসে পড়ল তাজদার সিদ্দিকী। তাসনবা আর তিতলি এলো দৌড়ে দৌড়ে তখনই। রোশনারা পেছন থেকে বললেন, সাবধানে যেও সবাই, তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর শায়নার দিকে তাকিয়ে বললেন, মুখ শুকনো কেন, কিছু খাওনি? শায়না বলল, আম্মা ভাত খাইয়ে দিয়েছে। তিনি তবুও তাজদার সিদ্দিকীর উদ্দেশ্যে বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায়। শায়না তিতলির পেছনে পেছনে গাড়িতে গিয়ে বসল। তাজদার সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো কিছুক্ষণ পর। শায়না স্পষ্ট দেখল তাজদার সিদ্দিকী তার আইডির নিউজফিডে স্ক্রল করছে। সে একদৃষ্টে সেদিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী স্ক্রল থামিয়ে মিররের দিকে তাকালো হঠাৎ। শায়নার সাথে চোখাচোখি হওয়া মাত্রই শায়না ছটফটিয়ে উঠল। তাজদার সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতের আড়ালে সম্ভবত হাসছিল শায়না মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু শায়না শান্তমের মতো বসে রইল, কারণ সে তার ফেক আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিকীকে। এখন শান্তি লাগছে, গালিটা বলা যাবে না। তিনজনের ফেসিয়াল হেয়ার স্পা করতে অনেকটা সময় কেটে গেছে। জোহরের আজান পড়েছে। তাসনুবা ঘড়িতে সময় দেখে নিল, 2টা বাজবে আর কিছুক্ষণ পর। তৌসিফ ফোন করে বলল আর কিছুক্ষণ অপেক্ষা করতে, তারা আসছে। তাসনুবা রাগ দেখিয়ে বলল, আমাদের খিদে পেয়েছে, আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি, তোমাদের জন্য বসে থাকতে পারবো না। তৌসিফ বলল, তাহলে একা একা বাড়ি যা, আমরা আর আসবো না। তাসনুবাকে খেপিয়ে দিয়ে সে ফোন রেখে দিল। অবশ্য তার কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়েছে আর 10 মিনিট অপেক্ষা করতে। কথার নড়চড় হয়নি। 10 মিনিটের মাথায় হাজির হয়েছে গাড়ি। তাসনুবা আর তিতলির পেছন পেছন শায়না এসে গাড়িতে বসল। তৌসিফ বলল, কারো কোনো পরিবর্তন তো দেখছি না, চেহারা আগের মতোই আছে। তাসনুবা বলল, ফেসিয়াল করালে চেহারা পাল্টায়? বোকার মতো কথা বলো। রেস্টুরেন্টে চলো, ভাত খাবো। তিতলি উচ্ছ্বাসিত হয়ে বলল, দম বিরিয়ানি আর কালাভুনা। তৌসিফ রেস্টুরেন্টের নাম জানতে চাইল, গ্রিন শেডো নাকি লেমন গ্রাস। তিতলি বলার আগে তাসনুবা বলল, গ্রিন। তৌসিফ মাথা হিলিয়ে বলল, ওকে। শায়না চুপচাপ বসে আছে, জানালা দিয়ে বাইরে দেখছে সে। তৌসিফ বলল, শায়নার ইচ্ছে শুনি। শায়না মুখ খুলতে চাইছে না। সে এমন কিছু মানুষের সামনে কথা বলতে চায় না যাদের সামনে তার জিভও অস্বস্তি আর এক প্রকার জড়তায় গুটিয়ে থাকে। তারপরও প্রশ্নের উত্তরই বলল, বাড়ি যাব, কিছু খেতে ইচ্ছে করছে না। তাসনুবা বলল, আসার সময় বলেছিলাম রেস্টুরেন্টে খাবো, এখন এত বাহানা দেওয়ার মানে কি? শায়না চুপ করে রইল। তাসনুবা সবসময় ম্যাচেস দেখিয়ে কথা বলে, সেটা শায়নার একদম পছন্দ না। গ্রিন শেডো রেস্টুরেন্টের সামনে এসে থামলো গাড়ি। তারা সবাই ভেতরে ঢুকে পড়ল। খাবার অর্ডার করলো তৌসিফ। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, কালাভুনা, স্পাইসি চিংড়ি ফ্রাই, ভেজিটেবল সালাদ, রায়তা, আরও কিছু ডেজার্ট। শায়নার বিরিয়ানি আর কালাভুনাটা ভালো লেগেছে। তাজদার সিদ্দিকী আর তৌসিফ অন্য টেবিলে বসেছিল বলে তার খেতে অসুবিধা হয়নি, নইলে অস্বস্তিতে এসে খেতে পারত না। তাজদার সিদ্দিকীর কণ্ঠস্বর কানে এলেও তার দম বন্ধ লাগছিল। সেখানে সামনাসামনি বসে খাওয়া অসম্ভব ছিল এক প্রকার। যদিও সে যেখানে বসেছে সেখান থেকে তাজদার সিদ্দিকীকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তাজদার সিদ্দিকীও তাকে দেখতে পাচ্ছিল, তাই শায়না ওড়না মুখের একপাশে একটু বেশি টেনে রেখেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে এসে কখনো পড়েনি। তৌসিফ আর তাজদার সিদ্দিকী কিছু একটা বলে বলে হেসে উঠছিল মাঝে মধ্যে। শায়নার মনে হলো তাকে নিয়ে হাসাহাসি করছে। হয়তো ইনবক্সের মেসেজগুলো পড়েছে। আবারও হাত পা ঘামতে শুরু করলো তার। খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে এলো। তাসনুবা তিতলি তৌসিফের পাশাপাশি হাঁটছে। শায়না তাদের সাথে তাল মিলাতে না পেরে একটু পিছিয়ে পড়েছে। হঠাৎ পেছনে ফিরে তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সে লম্বা লম্বা পায়ে হেঁটে তৌসিফের সাথে চলে এলো। একটু দ্রুত হাঁটতে লাগলো। তৌসিফ গাড়ির কাছাকাছি এসে সেলফি নিচ্ছে। তিতলি আর তাসনুবা নানান অঙ্গভঙ্গি করে সেলফি তুলছে। শায়নাও এমন ছবি তুলতে ওস্তাদ, কিন্তু আজ এই মুহূর্তে অসম্ভব। তবুও তাকে ডেকে নিল তৌসিফ। শায়না সবার পেছনে দাঁড়ালো। তৌসিফ সেলফি ক্যামেরায় ক্লিক করবে ঠিক তখনই শায়নার মনে হলো তার পেছনে আবারও কেউ এসে দাঁড়িয়েছে। সে মুখের কাজটায় ওড়না ধরে ঘাড় ঘুরিয়ে চোখ তুলে তাকালো তাজদার সিদ্দিকের দিকে। সাথে সাথে তৌসিফ ক্লিক করলো। ছবিতে উঠেছে শায়না তাজদার সিদ্দিকের দিকে তাকিয়ে আছে, আর তাজদার সিদ্দিকী চোখ দুটো তার দিকে নামিয়ে শটান দাঁড়িয়ে আছে। তৌসিফ বলল, বেস্ট ক্যান্ডিড। বাড়ি ফিরে শায়না ব্যাগ ওড়না ছেড়ে বিছানায় শুয়ে পড়ল হাত পা মিলে। উপরে ফ্যানটা ভনভন করে চলছে। অনেকক্ষণ বেহুশের মতো শুয়ে থাকলো সে।
সাইদা এসে তার নড়চড় না দেখে বলল, আল্লাহ, এই মেয়ে কেমনে প্লেনে চড়ে বিদেশ যাবে? শহর ঘুরে এসে বেহুশ হয়ে পড়ে আছে। সায়না মায়ের কথা চুপচাপ শুনল, তারপর এক লাফে উঠে সোজা পুকুরে চলে গেল। মাঝে মধ্যে সে পুকুরে গোসল করে। সাবানদানি আর ফ্যাটা জাল নিয়ে সে পুকুরে চলে গেল। ঘাটে সাবানদানি রেখে ঝাঁপ দিল পুকুরে। মাথা ডুবিয়ে রেখে পানির উপরে উঠতেই পুকুরের উত্তরে বড় ঘাটে দেখলো বড় আম্মু দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে নিয়ে। ছোটবেলায় ওই ঘাটে বড় আম্মুরা গোসল করতো, কাপড় চোপড় ধুতো। তাদের তখন নলকূপ ছিল। বড় আম্মু তবুও সেখানে গোসল করতেন না। তিনি পুকুরে গোসল করতেন, ঘাটে বসে বসে কাপড় ধুতেন। আর এই ঘাটে আম্মুরা গোসল করতো, কাপড় ধুতো। সবাই কাজ করতে করতে গল্প সল্প করত। তাদের পুকুরে গোসল করা বন্ধ হয়েছে ডিপ বসানোর পর। তখন তাদের অপেক্ষা করতে হতো কখন ঘাট থেকে ছেলেরা সরবে আর তারা মেয়েরা গোসল করবে। তাকে দেখে বড় আম্মু অপ্রস্তুত হাসলেন, হাতে সাবানদানি, কাঁধে তোয়ালে। চোখের ইশারায় কিছু যেন বলতে চাইলেন। সাথে সাথে পুকুর থেকে ডুব দিয়ে উঠল তাজদার সিদ্দিকী। সায়না চোখ বড় বড় করে তাকালো। তাজদার সিদ্দিকী মায়ের চোখ অনুসরণ করে এদিকে তাকাবে মনে হতেই সে টুপ করে ডুব দিল। তাজদার সিদ্দিকী চোখ সরিয়ে নিয়ে মাকে জিজ্ঞাসা করলো, কে ওটা? সাঞ্জু বোধ হয়। সায়না অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে বসে রইল পানির নিচে। তাজদার সিদ্দিকী মুখ থেকে পানি সরিয়ে ঘাটে উঠে এলো। ঘাট পরিষ্কার করে নিচের ঘাটে বসে উপরের ঘাটে নিজের শার্টটা বিছিয়ে সাবান ঘষতে লাগলো। সাবানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘষবে সে। সায়না ডুব দিয়ে উঠল, আর পারছিল না। শুধু নাকটা পানির উপরে তুলল নিঃশ্বাস ফেলার জন্য। বড় আম্মু তাকে নাক তুলে গা ডুবিয়ে বসে থাকতে দেখে ফিক করে হেসে ফেললেন। সায়না আবারও ডুব দিল। রাগে ক্ষোভে কাঁদতে ইচ্ছে করছে তার। রওশনারাকে হাসতে দেখে তাজদার সিদ্দিকী কপাল কোঁচকে তাকালো। রওশনারা বললেন, শার্টটা তিতলি ধুয়ে দেবে, তুমি গোসল করে উঠে যাও। হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, বলেই আবারও সাবান ঘষতে লাগলো। সায়না ফাঁক ফোকর খুঁজছে পুকুর থেকে উঠে পালানোর জন্য। তখনই শাহিদা বেগম এলো। চুলটুল পার্লার থেকে ধুয়ে এসে পুকুরে ডুব মেরে বসে আছিস বেকুব মেয়ে, কোথায় রে তুই? সায়না গেল ফেসে। শাহিদা বেগম তখনই তাজদার সিদ্দিকীকে দেখলো ওই ঘাটে। সে হঠাৎ পুকুরে কেন? তিনি শুকনো ঢোক গিললেন। মেয়েটা তো এখন রেগে যাবে। সায়না ডুব দিয়ে উঠল। চোখ লাল হয়ে গেছে পানিতে ডুবে থাকায়। নাকের টোকা কাঁপছে লজ্জায় অপমানে। তিনি ওড়নাটা ছুড়ে দিলেন। সায়না গায়ে ওড়নাটা জড়িয়ে নিতে লাগলো রাগে ফুসফুস করতে করতে। তাজদার সিদ্দিকীর একবার ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে চুপচাপ সাবান ঘষতে লাগলো। শাহিদা বেগম বলল, চোখ সরিয়ে নিয়েছে, উঠে যা। সায়না হনহনিয়ে পুকুর থেকে উঠে গেল। অসম্ভব রকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার পর নিজের উপর রাগে দুঃখে যে কান্না আসে, সায়না ওভাবে কাঁদতে লাগলো ভেজা কাপড়ে দাঁড়িয়ে। শাহিদা বেগম সান্ত্বনা দিয়ে বললেন, তোকে দেখে নাই তো? আমি কি জানতাম নাকি ওখানে ছেলেটা থাকবে? সে তো পুকুরে গোসল করে না। সায়না তবুও থামল না। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমার জন্য বুঝে গেছে, তুমি আমাকে লজ্জায় ফেলে দিয়েছ। তোমাকে কে যেতে বলেছে ওখানে? মা আর কোনো জবাব দিলেন না। সরে যেতেই দাদিমা এসে বললেন, ভাগ্যিস রায়হানের মা ছিল, নইলে। সায়না দাদিমার দিকে তাকালো, বলল, নইলে কি? আর কি, ডুব দিয়ে তোর কাছে চলে আসতো, তারপর তোকে তুলে নিয়ে যেত। দোষ হতো গুইসাপের। সায়না জোরে একটা চিৎকার দিল, বুড়ি! বিয়ের জমজমাট আয়োজন চলছে দুই বাড়িতেই। কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। সায়নার অবস্থা হয়েছে তেমন। ঘুমে ঘুমে দিন কাটাচ্ছে তার। শায়দা বেগম তাকে দুধ, ডিম আর ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন একটু স্বাস্থ্য হওয়ার জন্য। বিয়ের দিন সুখ না দেখালে মানুষ বলবে ওটা কেমন বউ, মা বাপে বোধহয় খাওয়াতে পারে না। এখন একটু স্বাস্থ্য এসেছে, দেখতে সুন্দর লাগছে। ভিটামিন, ক্যালসিয়াম খেয়ে ঘুমের জন্য সায়না মাথা তুলতে পারছে না। শপিং করার কথা ছিল পার্লারে যেদিন গিয়েছিল সেদিন রাতে। সায়নার এত জ্বর হয়েছিল সেদিন। রোশনারা তার জ্বর দেখে পরে সিদ্ধান্ত নিলেন বিয়ের কয়েকদিন আগে শপিং করবে। এত তাড়াহুড়ার দরকার নেই। শাহিদা বেগম বলে দিয়েছিলেন সায়না না থাকলেও সমস্যা নেই। রোশনারা তবুও রাজি হলেন না। পরে তার কিছু অপছন্দ হলে মনোমালিন্য হতে পারে। বিয়ে নিয়ে মেয়েদের অনেক শখ থাকে। সায়না তার আইডি হারিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছে। শাওনকে বলতেই সে ঝাড়ি মেরে বলল, একটা আইডি গেলে 10টা খোল, তোকে কে মানা করেছে? সায়নার দুঃখ কেউ বুঝল না। ওই বাড়ির ছেলেগুলো চিরকাল নিজেদের মর্জি অন্যদের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। তাজদার সিদ্দিকীর আচরণ তার কাছে স্বেচ্ছাচারিতা মনে হয়েছে। তার আইডি কন্ট্রোলে নিয়ে নিজেকে হনু মনে করছে সে। সায়না কখনো মাফ করবে না এসবের জন্য। কাল শপিং করতে যাবে, রওশনারা এসে জানিয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেক। সায়না সিন করেনি। ফ্যাকাল্টিতে লগ ইন করলো সে।
নিউজফিডে তার আগের আইডির একটা পুরনো পোস্ট ভাসছে। তখন সে সবে ফেসবুক আইডি খুলেছিল। সেই পোস্টের নিচে তিতলি একটা চোখ উল্টানো ইমোজি দিয়ে কমেন্ট করেছে। সেই কমেন্টে হাহা রিয়াক্ট দিয়েছে তৌসিফ, তাসনুবা, তাসমিন আর তাদের অন্যান্য কাজিনরা। শায়নার করা পোস্টটা ছিল এরকম: ভাবতেও লজ্জা করে, একদিন আমিও বলবো ছাড়ো, তরকারি পুড়ে যাচ্ছে। শায়না লজ্জায় অপমানে শক্ত হয়ে বসে রইল। তার এই পোস্ট নিয়ে হাসি তামাশা করছে সবাই। রাতে সে মেসেঞ্জারে ঢুকলো লগ ইন করে। সেখানে তার গালিটা সিন করেছে তাজদার সিদ্দিকী। কোনো রিপ্লাই করেনি। শায়নার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। রিপ্লাই করে গালি দিলেও এত অপমান লাগতো না। শপিং করার জন্য রায়হানের বউ ঝিমলি, তাসনুবা আর কনেপক্ষ থেকে সাবরিন, শায়না গিয়েছে। ছেলেদের মধ্যে তৌসিফ ছিল। আর কনেপক্ষ থেকে শায়নার মেজ ভাই আনিস। শহরের নামকরা শপিং মলে এসেছে তারা। দোকানটা তাদের পরিচিত, নিজেদের মানুষ। সব ঠিকঠাক চলছিল। সবাই মিলে বিয়ের শাড়ি, ওয়ালিমার জন্য লেহেঙ্গা, বিয়ের সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি দেখছিল। কিন্তু তাসনুবার সাথে সাবরিনের কথা কাটাকাটি লেগে গেল শাড়ি লেহেঙ্গা চুজ করার সময়। কেউ তাদের থামাতে পারল না। শেষমেশ আনিস রেগে যেতেই সাবরিন তাসনুবাকে বলল, আমি এতক্ষণ কোনো কথা বলেছি? সব তো তুমিই বলেছিলে। এবার আমাদের কিছু বলতে দাও। আমরা এসেছি কেন, কিছু বলতে না পারলে? তাসনুবা বলল, তোমাদের পছন্দ কেমন হবে জানি আমরা। আমাদের বইয়ের শাড়ি আমরাই পছন্দ করব। তোমাদের চয়েসে শাড়ি কিনবো না আমরা। সাবরিন অবাক হয়ে বলল, তো আমরা এসেছি কেন? আমাদের না আনলেই পারতে। শায়নাকেও এনেছ বসিয়ে রাখার জন্য? তাসনুবা ঠান্ডা গলায় বলল, না আনলে খারাপ দেখাতো, তাই এনেছি। তোমার কথাই চলবে ও? তাসনুবা তেরা জবাব দিল, অফকোর্স আমার কথাই চলবে। ফাংশনে অনেক ক্লাসি লোকজন আসবে। তারা তোমাদের পছন্দ দেখলে নাক সিটকাবে। আমরা আনক্লাসি বলতে চাইছো? তোমাদের ক্লাস তো আমাদের জানা। সাবরিন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলল, কি বললে? তোমার সাহস কি করে হয় এভাবে কথা বলার? এত ক্লাসি হয়ে আমাদের বাড়ির মেয়েদের দিকে নজর দিলে কেন? তৌসিফ তাসনুবাকে ধমক দিল। টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুবা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে নিজেদের ক্লাসই দাবি করছো? কোথা থেকে উঠে এসেছো তোমরা, আমরা কি জানি না? ভাইয়া নিজেই আমাকে পাঠিয়েছে আমার চয়েসে কেনার জন্য। আর বারণ করেছে তোমাদের চয়েসে না কিনতে, কারণ তোমাদের ভালো করে চেনেও। সাবরিন শায়নার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই কিছু বলবি না? শায়না আপার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কথা কি কিছু ভুল বলেছে? ওরা কেমন সেটা তুমি, আমি আর বড় আপা ছাড়া ভালো কে জানে? ওরা আমাদের কেমন চোখে দেখে তোমরা জানো না? ওরা এতগুলো দিন আমাদের মানুষ মনে করেছে, এটাই তো বেশি। তাসনুবা আর তৌসিফ তার কথা শুনছে অবাক হয়ে। সাবরিন বলল, তুই এসেছিস কেন তাহলে? তোর কোনো পছন্দ অপছন্দ নেই? শায়না এক কথায় থামিয়ে দিল সবাইকে। নিশান পরানোর নামে আকত পরিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে আমার পছন্দ অপছন্দের কথা? অপছন্দের মানুষকে কবুল বলেছি। অপছন্দের শাড়ি পরতে আর আপত্তি নেই। বলেই সে মাথায় ঘোমটা পরিয়ে রাখা শাড়িটা রেখে দিয়ে বাইরে যাওয়ার সময় দেখল তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে আছে কাচের জানালার পাশে। এই রাগী রাগী অহংকারী দাম্ভিক চেহারাটা শায়নার ভীষণ অপছন্দের। তার কত ঘৃণা লাগে সে কাউকে বলে বোঝাতে পারবে না। হয় নাই মন চেয়ে কারো চেহারা দেখলে তার করা সমস্ত অপমানের কথা মনে পড়ে? তাজদার সিদ্দিকীর বেলাও ঠিক তেমনই। শায়নার এখনও স্পষ্ট মনে আছে যে নাজিমউদ্দিন চাচা যখন সবেমাত্র আমেরিকায় গিয়ে বসবাস করা শুরু করলো, তখন পুরো বাড়িতে যতগুলো ছেলে মেয়ে আছে সবার জন্য পোশাক দিয়েছিল ঈদের সময়। এই তাজদার সিদ্দিকী তার ভাইদের জন্য পাঠিয়েছিল ছেঁড়া পুরনো জার্সি। তার আপাদের কোনো পোশাকই দেয়নি ফুরিয়ে গিয়েছে বলে। দাদিমা উঠোন ঝাড়ু দিতে দিতে চেঁচামেচি জুড়ে দিয়েছিল এই বলে যে তার ছোট ছোট নাতনিদের কেন এইভাবে অবহেলা করলো। কেন কারো হাতে দুটো কাপড় উঠল না? সবাইকে দিতে পারলে তাদের কেন নয়? মা বারণ করলেও শুনছিল না। সেই সব শুনে বড় দাদু তার জন্য একটা ফ্রক নিয়ে এসেছিল মাগরিবের পর। ফ্রকটা তাসনুবার। তার গায়ে ছোট হয়ে গিয়েছিল বলে আর পরেনি। ওটা দিয়ে কোনো মতে সান্ত্বনা দিয়েছিল দাদিমাকে। অবশ্য ওই ফ্রকটা মাপ তাকে পরায়নি। পরালেও শায়না পরতো না। ছোট থেকেই সে এমন। কেউ তার সাথে ভালো ব্যবহার করলে সে চিরকাল মনে রেখে দেবে। কেউ তার সাথে ভালো ব্যবহার করলে সে চিরকাল মনে রেখে দিবে। খারাপ ব্যবহার করলেও তা মনে রেখে দিবে। কিন্তু তার পরিবার? ওই দিনগুলোর কথা কিভাবে ভুলে গিয়েছে সবাই? আত্মীয়তা করার সুবাদে দুটো মিঠে কথা বললেই বুঝি তারা ভালো মানুষ হয়ে গেল? সে মরে যাবে, কিন্তু জীবনেও সজ্ঞানে এদের ক্ষমা করবে না মন থেকে। তার নিজের পরিবারকেও না। তাজদার সিদ্দিকীর পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। বেরিয়ে যেতে যেতে শুনল তাজদার সিদ্দিকী কাট কাট গলায় বলছে, অল অফ ইউ গো হোম অ্যাকসেপ্ট শায়না মমতাজ। শায়না তবুও থামল না। সে বেরিয়ে এলো শপিং মল থেকে। তাজদার সিদ্দিকীর সাথে একা একা শপিং করার কোনো ইচ্ছে নেই তার। মাথাটা অসম্ভব রকম যন্ত্রণা করছে।
শায়নার পেছন পেছন তৌসিফ বেরিয়ে এলো তাসনুবাকে নিয়ে। তাসনুবাকে গাড়িতে বসিয়ে এসে শায়নাকে বলল, এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না, ভাইয়া কি বলে দেখো একবার। শায়না বলল, আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না ভাইয়া, মাথা ব্যথা করছে, এভাবে শপিং করা সম্ভব না, আমাকে ছেড়ে দিন, আপনাদের পছন্দ মতো কিনে ফেলেন, আমার কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ তাকে রাজি করাতে পারল না। সাবরিনও বেরিয়ে এলো তার স্বামী ইমতিয়াজের সাথে ফোনে কথা বলতে বলতে। সে ঠিক করেছে আলাদা গাড়িতে করে চলে যাবে তারা, কারণ ওই গাড়িতে করে আর যাওয়া সম্ভব না, অন্তত সে যাবে না। ইমতিয়াজ সব শুনে তাকে বকছে, কেন সে তর্কে জড়ালো ওই বাড়ির মেয়ের সাথে। তৌসিফ তাকে দেখে এগিয়ে এসে বলল, সাবরিন, শায়নাকে রেখে যাও, ঘটনা বেশি দূর না যাক, বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটবে এভাবে শপিং না করে বাড়ি ফিরলে, এমন সময় ঝামেলা হলে ব্যাপারটা খারাপ দেখাবে। সাবরিন মলিন চেহারায় বলল, আমি তো কিছু বলিনি ওকে, সে নিজেই থাকতে চাইছে না, আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নিন, শায়না তো বলেছে ওর কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ গাড়িতে বসা তাসনুবার দিকে তাকালো খ্যাপাটির দৃষ্টিতে। সব নষ্টের মূল এই মেয়ে। সে বড় ভাবি ঝিমলির দিকে তাকিয়ে বলল, বড় ভাই কি বলছে? ঝিমলি রায়হানকে সবটা খুলে বলেছে ফোনে। রায়হান সব শুনে বলল, শায়না আর তাজদারকে একা ছেড়ে দিতে, ওদের শপিং ওরা করুক, আর কাউকে দরকার নেই, সে যেন তাসনুবাকে নিয়ে চলে আসে, তাদের শপিং তারা পরিবারের সদস্যরা একসাথে করবে। শপিং মল থেকে আনিস বেরিয়ে এলো, পেছন পেছন তাজদার। তাদের মধ্যে কি কথাবার্তা হলো কে জানে। আনিস এগিয়ে এসে সাবরিনকে বলল, গাড়িতে গিয়ে বসো। সাবরিন অবাক চোখে তাকিয়ে বলল, ওই গাড়িতে? বড় ভাই বলেছে অন্য গাড়িতে করে চলে যেতে। আনিস শক্ত কণ্ঠে বলল, পেছনের সিটে গিয়ে বস, বাড়তি কথা বলিস না। সাবরিন মন খারাপ করে চলে গেল, পেছন পেছন শায়নাও চলে যাচ্ছিল। আনিস কপাল কুঁচকে বলল, তুই কোথায় যাচ্ছিস? শায়না থেমে গেল, ভাইয়ের দিকে ফিরে বলল, বাড়ি যাব। তুই থাক এখানে, কেনাকাটা করে তারপর বাড়ি যাবি। শায়না মৃদু স্বরে বলল, আমার মাথা ব্যথা করছে, খাওয়া দাওয়া করলে ভালো লাগবে, চা খাবি? শায়নার সাথে সাথে বলল, না লাগবে না। তুমিও বাড়ি চলে যাবে? আমি ওদের একা ছাড়তে পারবো না, বাড়িতে গিয়ে কি হয় জানি না, ইতোমধ্যে সবার কানে পৌঁছে গেছে সবটা, তুই থাক, শপিং করে চলে আয়, আমরা যাচ্ছি। ভাইদার মুখের উপর কথা বলতে না পারাটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার। সে মুখ গুমরা করে দাঁড়িয়ে রইল। সাবরিন যাওয়ার সময় বলল, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস। শায়না বলল, বাড়িতে গিয়ে আবার ঝামেলা বাঁধিও না, আমার ভালো লাগে না এসব। সাবরিন তাকে আশ্বাস দিয়ে বলল, আমি কিছু বলবো না কাউকে। সবাই চলে যেতেই শায়না একা একা দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তার পাশ কাটিয়ে গেল, একদম গা ঘেঁষে হাঁটে, অসহ্য। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী গলা খাকারি দিল কিছু দূর গিয়ে। শায়না ইঙ্গিত বুঝে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো। তাজদার একটা ক্যাফেতে ঢুকে চা নাস্তা অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের করে বসলো। শায়না সামনে বসা। তার একটা অসহ্যকর ব্যামো আছে, কারো সামনে বসলে মনে নানা রকম অস্বস্তি কাজ করে, পেটের ভেতর গুড়গুড় করতে থাকে। তাজদার সিদ্দিকী যদিও ফোন নিয়ে ব্যস্ত, তবুও তার কেমন একটা লাগছে, এভাবে সামনাসামনি বসা যায় নাকি? ফোন থেকে মনোযোগ সরিয়ে তাজদার হঠাৎই তার দিকে তাকালো। শায়না সেটা বুঝে ফেলল না তাকিয়েও। সে অন্যদিকে তাকিয়ে রইল ইচ্ছে করে। টেবিলের নিচে থাকা পায়ের তোলা ঘামছে। কিছুক্ষণ পর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, মিট বক্স পাস্তা, চিজ কেক, ব্রাউনি, পেস্ট্রি চলে এলো। এত খাবার তার দ্বারা খাওয়া সম্ভব না জেনেও অর্ডার করেছি ইচ্ছে করে। ভালো করেই জানে এভাবে খেতে সে লজ্জা পাবে। নিজে চিজ কেক নিয়ে নড়াচড়া করছে আর তার দিকে এক একটা ঠেলে দিচ্ছে। শায়না মনে মনে ঠিক করলো সে মোটেও লজ্জা পাবে না, সংকোচ করবে না, বুঝতে দিবে না সে তার অস্বস্তি হচ্ছে। অনেকটা সময় নিয়ে সে মোটামুটি খেলো সব কিছুর থেকে। শেষে চা কফি এলো, শায়নার জন্য দুধ চা, তাজদারের জন্য কোল্ড কফি। শায়না সব কিছু ফেলে আগে চায়ের কাপ টেনে নিয়ে গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিল। সামনে যে একটা মানুষ বসে আছে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে। চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে তাজদারের দিকে চোখ পড়তেই তাজদারও তার দিকে তাকালো, কফির মগে ঠোঁট ডুবিয়ে রেখে। শায়না দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চা শেষ করতে লাগলো। এত গরম চা মানুষ খেতে পারে? দেখে তাজদার সিদ্দিকী বোধহয় অবাকই হচ্ছে। খাওয়া দাওয়া করে শরীরে একটু বল পেল শায়না, বিশেষ করে চাটা। চা তার এত পছন্দের, তার মনে হয় তার সব রোগের মহৌষধ এই চা। আবারও বিয়ের বাজারে চলে এলো দুজন। দোকানিরা তাজদার সিদ্দিকীর সাথে হাসি ঠাট্টা করছে। ঝামেলার ব্যাপারে বলল, এইসব রোজ দেখি, বরপক্ষ আর কনেপক্ষের ঝামেলা নতুন কিছু নয়। তাজদার কথা বলতে বলতে বসলো, ধীরে সুস্থে বলল, বিয়ের জন্য শাড়ি আর ওয়ালিমার জন্য লেহেঙ্গা দেখান, পাশের জন পছন্দ করবে। পাশের জন বলায় কেউ কেউ ঘাড় ফিরে তাকালো। শায়না মনে মনে কত কি বলে গালি দিল। দোকানিরা একে একে রঙিন প্যাকেট খুলে সাজিয়ে দিতে লাগলো কাতান, বেনারসি, জামদানি শাড়ি আর নানান ডিজাইনের লেহেঙ্গা। শায়না শুরুর দিকেই একটা শাড়ি পছন্দ করেছিল,
শাড়িটা তার এত পছন্দ হয়েছে যে বিয়ের শাড়ি হিসেবে এটা যেমন আলাদা হবে তেমন নজর কাড়া। যদি কিনতে হয় সে এটাই কিনবে। সে শাড়িটা ধরে বসে রইল। দোকানদাররা এটা সেটা দেখাতে লাগলো। শায়না শাড়িটা ছাড়লো না। দোকানদাররা বলল, ভাবি তাহলে শাড়িটা গায়ের একপাশে জড়ান, তারপর ঘোমটা মাথায় দিয়ে আয়নায় দেখুন কেমন লাগছে। ফাইনাল করুন কোনটা নেবেন। শায়না তাদের কথা মতো মাথায় ঘোমটাটা তুলল। আয়নার দিকে ফিরে নিজেকে দেখতে লাগলো। মনস্থির করলো এই শাড়িটাই সে কিনবে। দোকানদার বলল, ভাইয়াকে দেখান, উনি বলুক কেমন লাগছে। ভাবির পছন্দ কিন্তু লাজবাব ভাইয়া। শায়না আলতো করে তাজদারের দিকে ঘুরে দাঁড়ালো। চোখাচোখি হতেই শায়না দ্রুত ঘোমটা নামিয়ে রেখে দিল। তাজদার বলল, তাহলে এটাই ফাইনাল। লেহেঙ্গা চুজ করতেও বেশিক্ষণ সময় লাগেনি। শায়না বিয়ের শাড়ি একটু কড়া রঙের নিয়েছে, তাই চাচ্ছিল লেহেঙ্গাটা হালকা রঙের নেবে। তাজদারও তার দিকে একটা লেহেঙ্গা বাড়িয়ে দিল দেখার জন্য। ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা যে কারো পছন্দের হবে। লেহেঙ্গার কাপড়টা পুরোটা খোলার পর শায়নার পছন্দ হয়ে গেল। মোলায়েম একটা কালার, চোখের আরাম। দোকানে হেসে বলল, আমাদের দোকানের ভালো জিনিসগুলো আপনারাই নিয়ে নিচ্ছেন। শায়না বলল, কথাটা সব দোকানেরাই বলে, একটু নতুন কিছু বলুন। দোকানিরা সবাই হেসে ফেলল তার কথা শুনে। সে অন্যদিকে গিয়ে শাড়ি আর লেহেঙ্গা ওড়নাটা মাথায় পরে আরও ভালো করে দেখছিল। তাজদার সিদ্দিকী তখন সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি আর বাকি জিনিসগুলো দেখছিল। আর মাঝে মধ্যে আয়নার দিকে। যদিও শায়না এমনভাবে দাঁড়িয়েছে যে তাজদার সিদ্দিকের ছায়াও যাতে না দেখা যায়। সে দোকানদারের সাথে ভালো কথাবার্তা বলছে, কিন্তু তাজদারের চোখাচোখি হওয়া মাত্রই আবারও জমে যাচ্ছে। দোকানেরাও সেটা খেয়াল করেছে। বিয়ের শাড়ির সাথে আর কি কি কিনতে হয় সব জানে দোকানদাররা। তারা নিজেরাই সবকিছু বলে বলে প্যাকেজিং করছে। তাদের পোশাক কেনা শেষ হয়েছে। দোকানিরা তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছে। শায়না চা ফেরত দেয়নি, তাজদার কিছু খায়নি। জুতোর দোকানেও বেশিক্ষণ সময় নেয়নি শায়না। ততক্ষণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। শায়নার ইচ্ছে করছিল এক দৌড়ে পটিয়া চলে যেতে। জুতোর দোকান থেকে বের হয়ে এসে তারা গেল জুয়েলারির দোকানে। তাজদার আগেভাগে দোকানে ঢুকে পড়েছিল। শায়না এদিক ওদিক তাকাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। সামনে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকী কোথাও নেই। সে সামনে পেছনে ডানে বামে তাকালো। এত ভিড় চারপাশে, মনে হচ্ছে আজ সবাই বিয়ের বাজার করতে এসেছে। শায়না কপালের হাত দিয়ে ঘাম মুছল। এখন সে কি করবে? এভাবে আগে আগে হাঁটলে তাকে রাখার কি দরকার ছিল? সামনে একটা ভিড়, মহিলাদের গায়ে গায়ে ধাক্কা লাগছে। শায়না ভিড়ের মধ্যে ঢুকে গেল। যদি আজ সে ওই লোকটাকে খুঁজে না পায় তাহলে সে একা একা চলে যাবে। তারপর তাকে খুঁজে মরুক। মেজাজ খারাপ হচ্ছে তার। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে প্রবল ধাক্কা লাগলো হঠাৎ। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হাড়গোড় কিছু একটা ভেঙে গেছে। সে মহিলাটির খ্যাপাটে দৃষ্টিতে তাকাবে, তখনই একটা ঠান্ডা হাত তার আঙুলে আঙুল মিশিয়ে নিল। শায়না জমে গেল পাথরের মূর্তির মতো। কয়েকটা অপরিচিত আঙুল তার আঙুলের ফাঁকে নড়াচড়া করছে বলে কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতটা ছাড়িয়ে নিতে গেলে আঙুলগুলো আরও ঝাপটে ধরল তার আঙুলকে। দুই পরিবারের গুরুজনেরা বসে বিষয়টা মিটমাট করে নিচ্ছিল তাজদার ফেরার আগে। তৌসিফ একপাক্ষিকভাবে সব দোষ তাসনবার উপর চাপিয়ে দিয়েছে। যদিও কথাগুলো কেউ তুলতে চায়নি আসার পর, কিন্তু তারা ফেরত এসেছে দেখে সবাই রেগে গিয়েছে। বিশেষ করে আশরাফ আর তাজউদ্দিন সিদ্দিকী। মেয়ে মানুষ মানেই ঝামেলা। আশরাফ বলল, ওদের এভাবে ছাড়া ঠিক হয়নি। মুরব্বি যাওয়া উচিত ছিল, তাহলে এত কিছু হতো না। তৌসিফ বলল, আনিস ভাই তো ছিল। তৈয়বউদ্দিন বললেন, আনিস তুমি ওদের থামালে না কেন? ওরা তো তোমার ছোট, একটা ডাক দিতে পারতে। আনিস বলল, আমি কিছু বললে সেটা বড়সড় ব্যাপার হয়ে যেত। আপনারাই বলতেন, আপনাদের বলার আগে কেন আপনাদের মেয়েকে শাসালাম। আমি দাঁড়িয়ে আছি অথচ আপনাদের মেয়ে আমাকে একটু সমীহ করল না। মুখে যা এলো তাই বলে গেল। এরকম বেয়াদব মেয়ের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। তাজউদ্দিন সিদ্দিকীর কথাটা পছন্দ হয়নি। আনিস নোভাকে বেয়াদব বলতে পারে না। আনিস আর কিছু না বলে সরে পড়েছে। ওরা নিজেদের দোষ কখনো দেখেনি, দেখবেও না। আনিস তাসনোভাকে বেয়াদব লিখেছে, কথাটা ওই বাড়িতে চলে গিয়েছে সবার মুখে মুখে। তাসনোভা সবটা শুনে চটে গিয়েছে। তাকে বেয়াদব ডেকেছে আনিস ভাই সবার সামনে? ওদের এত সাহস কি করে হয়? রোশনারা ধমকে বলল, নিজে দুষ করে এখন আবার রাগারাগি করছো? তাসনোভা বলল, আমি কি খারাপ জিনিস কিনতাম শাইনার জন্য? আমাকে ওভাবে অপমান করলো কেন সবাই মিলে? তুমিও নাকি ওদের কম কথা শোনাওনি? তৌসিফ সব বলেছে আমাকে। শোনাবো না? সাবরিন আমাকেও যথেষ্ট কথা শুনিয়েছে। আমি নাকি নিজের ইচ্ছে মতো শাড়ি লেহেঙ্গা চুজ করছি, ওদের নাকি পাত্তা দিচ্ছি না। আমার ভাইয়ের বউকে আমি খারাপ জিনিস কিনে দিতাম? ভাইয়া আমাকে এমনি যেতে বলেছে ওদের সাথে। ঝামেলা বাড়িও না নোভা। আনিস তোমারও ভাইয়ের মতো, তুমি ওকে সমীহ করোনি, সেও তাই তোমাকে বেয়াদব ডেকেছে।
কেন ডাকবে? আমাকে কোন সাহসে বেয়াদব ডাকবে? শায়না বাইরের মেয়ে হলে তুমি তার ভাইয়ের সামনে তার বোনকে কথা শোনাতে পারতে? পড়াশোনা জানা মেয়ে তুমি, মেজাজ সামলে রাখতে শেখো। আনিস ভাই আমাকে বেয়াদব ডাকতে পারেন না। সে কিছুতেই মানতে পারছে না ওই বাড়ির মানুষ তাকে বেয়াদব ডেকেছে। এদিকে সাবরিন সবাইকে বলছে তাসনুবা তাকে কিভাবে কিভাবে কথা শুনিয়েছে। এখনও বউ তুলে নেয়নি, তার মধ্যে এত কথা। শাহিদা বেগম চুপ করে আছেন। আনিস ঘরে এসে শাহিদা বেগমকে বলল, আকত ভেঙে দাও। ওই বাড়িতে মেয়ে দেওয়ার দরকার নেই। আমরা কোথা থেকে উঠে এসেছি সেটা ওরা জেনেই সম্পর্ক করতে চেয়েছে। এখন এত কথার মানে কি? আমাদের মেয়ে কি ফেলনা নাকি? ওরা মুখে যা আসে তাই বলছে আমাদের। ওরা আমাদের খাইয়ে পরিয়ে বড় করেনি। ওদের সব কথা মানতে বাধ্য নই আমরা। শাহিদা বেগম কখনোই ছেলেদের সামনে শব্দ করেনি শায়নার অমত সম্পর্কে। তাদের কানে তুলেননি শায়না এই বিয়েতে রাজি নয়। শুধু বলেছেন সে এখন বিয়ে করতে চায় না। তাজদারকে বিয়ে করতে চায় না এটা বলেননি। আশরাফ, আনিস, সায়ন জানে শায়না রাজি আছে মোটামুটি। কিন্তু আনিস আজ স্পষ্ট বুঝে গেল শায়না বিয়েতে রাজি ছিল না। তাই সে মাকে বলল আকত ভেঙে দিতে। ওরা তাদের বোনকে চাকর বানিয়ে রাখবে। মুখের ওপর জবাব দিলে সহ্য করবে না কেউ। ওদের সেই স্বভাব এখনো যায়নি। আফসার সাহেব চিন্তিত হয়ে বসেছিলেন। আনিসের কথা শুনে বললেন, বললেই হলো, এভাবে আকত ভাঙা যায় নাকি? যায়। বড় ফুপু বলল, আচ্ছা তোরা শান্ত হ। তাজদার কি বলে দেখ। জামাই ভালো হলেই হলো। শায়না কিছু বুঝে ওঠার আগেই তাজদার তাকে ভিড়ের মধ্যে থেকে টেনে নিয়ে গেল জুয়েলারির দোকানে। শায়না শুধু পুরুষালী হাতের মধ্যে ঝিমনি হওয়া তার হাত দুটোর দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তাজদার সিদ্দিকীর ঘৃণা হচ্ছে না তার হাত ধরতে। দোকানে প্রবেশ করার পর কৌশলে নিজের হাতটা ছাড়িয়ে নিল শায়না। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকী শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। শায়না মিনিমাল কিন্তু প্রিমিয়াম ডিজাইনগুলো চুজ করছে। দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকায় কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনোই কিনত না। কিন্তু আজ সে দাম কত হবে সেটা ভাবেনি। এখন সে যদি দামের কথা চিন্তা করে, সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয়, তাহলে পরে দেখা যাবে রটে যাবে বউয়ের পছন্দ ভালো না। তাসনুবা সবার আগে বলবে তারা ক্লাসি নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সবসময় নিজের জন্য ভালো জিনিসটা কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন শায়না সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের উপর জুলুম হবে ভেবে কখনো সে কারোর উপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দেওয়া হয়েছে সে তা পরেছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে, ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তেই আবারও তার মন খারাপ হচ্ছে। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল সে। তাজদার সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শায়না মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে সে বেশি কথা বলে ফেলছে। জুয়েলারি কেনা শেষ হতেই তাজদার বিল মিটিয়ে পকেটে ফোন ভরে নিতে নিতে শায়নার দিকে তাকালো। শায়না শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানেই রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে শায়না ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শায়না ভুলেই গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক শপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সোজা। ইনিয়ে বিনিয়ে শায়নাকে বোঝালো এটা কসমেটিক্স শপ। শায়না তাড়াহুড়ো করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এই জন্যই কয়েকজনকে সাথে করে নিয়ে আসতে হয়। একা আর পারছে না সে। কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো আগে। ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষদের সাথে কি কথাবার্তা বলছে কে জানে। শায়না ইচ্ছে করে খেয়াল করেনি। কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শুনেনি সে। পরে অবশ্য তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। সেখানে কর্মরত সেলস পারসন তাকে একটা কম্বো করে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানে আছে। সব অথেন্টিক মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস একসাথে। শায়নার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণেই দুটো কম্বোর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিন দেখেনি, তাই আজ যা পেল সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় ছেকে ধরল তাকে। সে অন্য সব কিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে তার সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। লরিয়াল প্যারিসের সব প্রোডাক্ট আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজার ছিলেন। তিনি বললেন, স্যার প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টস চেয়েছেন ম্যাম। আমরা লরিয়াল প্যারিসের প্রোডাক্ট সাজেস্ট করেছি।
আর কসমেটিক্সের ক্ষেত্রে ম্যাক। এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড। লরিয়াল প্যারিস রূপচর্চার নির্ভরযোগ্য নাম। স্টাইল আইকনদের প্রথম পছন্দ, আপনি নিশ্চিত থাকতে পারেন। শায়না আর কিছু বলবে তার আগেই তাজদার বলল, আপনারা প্যাকেজিং শুরু করুন, একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছুক্ষণ সময় দিয়ে সাহায্য করুন। শায়নার মন কেমন কু গাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত কষছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারের বড় হয়নি। ভাইদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টসের প্যাকেজিং কমপ্লিট। কার্টনে প্যাক করে দিয়েছে। কার্টনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবেই। শায়নার কেমন যেন অস্বস্তি হচ্ছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনছে, সে তো জোর করে কিনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। শায়না শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টন দেখে সে মনে মনে হিসেব করছে কত টাকার জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাড়ি আর লেহেঙ্গায় তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো। তিনিও সাথে করে ব্যাগ কার্টন সব নিয়ে বেরিয়ে গেল তাজদারের আগে আগে। তাজদার শায়নার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারদের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসি। আবার আসবেন, বিয়েতে আমরা থাকছি অবশ্যই। বলেই তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। শায়নাও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়া ফোন দিচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল, বাড়িতে অনেক ঝোট ঝামেলা হয়ে গেছে। আনিস তাসনোবাকে বেয়াদব বলায় শায়নার শ্বশুর খেপে গিয়েছে আনিসের উপর। আনিস বলেছে আকত ভেঙে দিতে। এখন আবার আকত ভাঙার কথা শুনে উল্টো ওরা কেঁপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলেছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনল শায়না। ভাইয়া আরও কিছু বলতো, শায়নার ইচ্ছা নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে। বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল শায়না। বাড়ি গিয়ে কবে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর আর কুলোচ্ছে না। ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে শায়নার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন। স্যার বোধহয় কাছে কোথাও গিয়েছেন। শায়না গাড়িতে উঠে বসল। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুঝল। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ছাড়ল। শায়না চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কার্নিভাল আইসক্রিম, মোচমোচে, কোণের ভেতরে ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টপিং আর বাদাম। শায়না অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকলো, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তাকালো তার দিকে। বাড়িয়ে দেওয়া আইসক্রিমটা নিল হাত থেকে। শায়না আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটল বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং রেখে দিয়েছিল। সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশ ঘেঁষে বসে পড়ল। পাশ ঘেঁষে না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন শায়নার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। শায়না একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। শায়না আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে। কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। শায়না ভরকে গিয়ে মুখ ফিরিয়ে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। একসময় সে আর আপারা এই লোকটার পায়ের আওয়াজ শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তারা সেদিকেও পা মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা একটা বালতি পানি আনার জন্য নামতো না, কলপারে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর এত বুঝ ছিল না। টিভি দেখতে দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদার সিদ্দিকীও তখন ধুরন্তর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগেভাবে বুঝতেও পারতো না। তাদের দেখামাত্র চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠত, তা মনে পড়লে শায়নার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাস করে টিভি বন্ধ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শায়নার মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত তখন। বেরোতে একটু দেরি হলে মাথা ঠেলে বের করে দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না। তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্য। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যু ভালো। আল্লাহ ওইরকম একটা লোকের সাথে কেন আমার ভাগ্য জুড়ে দিল? সে এই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কোনো উত্তর নেই তার কাছে।
বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শায়না গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা তাদের ঘরে চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টুন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তৌসিফ, তাসফিন। এত বড় বড় ব্যাগ কার্টুন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারপাশে তো নীরব দেখে শায়না বুঝে গেল অনেক ঝড় গেছে তাদের আসার আগে। রওশনারার কানে এলো মেজ ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝরা করে দিয়েছে এই মেয়ে, কত লাখ খেয়েছে কে জানে। রওশনারা কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই আরও চুপ হয়ে গেছে। রওশনারা তাসনুবাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তোলে। তাসনুবাকে তিনি ইচ্ছেমতো বকেছেন। আকত ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কি হবে? বউয়ের জিনিসপত্র সব রওশনারা নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুবাকে দেখল। তাসনুবা ভাইয়াকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রওশনারা তাজদারের পেছনে দাঁড়িয়েছিলেন। তাসনুবার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এখনই ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে এসো। তাসনুবা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বউয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুপু বলল, এত দামি শাড়ি দিয়েছে, সেখানে আবার লেহেঙ্গার কি দরকার ছিল? ওয়ালিমায় সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওর দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার শাড়ি দিতেও বাচ্ছে। মেজটাকে তো বাপে এক কাপড়ে বিয়ে দিয়েছিল। এক একজন এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখলো 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটা আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না তারাও গাইগুই করে বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম যে সবসময় মুখ কুমড়া করে রাখে, সেও হেসে ফেলে উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো শায়না জিতে বসে আছে। আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেজফুপু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। ও নোভা, দেখতো এগুলোতে কত টাকা আসবে। তাসনুবা ঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো একটা 3,000 টাকার উপরে। এবার সবগুলো কত আসে হিসেব করো। রোশনারা বলল, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনবা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গা আর গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখলো। জুয়েলারি মিলিয়ে দেখলো। সব দেখা শেষে বলল, মোটামুটি। রোশনারা বলল, এতেই যথেষ্ট, এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজের দাঁড়িয়ে কিনেছে তখন তো আর কিছু বলার নেই। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও। একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেজ ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা। শাড়ি লেহেঙ্গাগুলো এত জোস হয়েছে। শায়নার পছন্দ সুন্দর। তাসনুবা তাকে সংশোধন করে দিয়ে বলল, শায়না নয়, ভাইয়ার পছন্দ। তিতলি বলল, তুমি সব সময় ভেজাইলা কথা বলো। তিতলি, তাসনুবা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময়। সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুবা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুবা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে শায়নাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। শায়নার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। শায়না ঘরের এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে শায়নার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি করলি? কত দামি দামি জিনিস কিনে নিলে। ওরা তো এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। শায়না মায়ের দিকে একদৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো মেয়ে কি বলে, এত দামি বিয়ের শাড়ি লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণও দিচ্ছে। একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য তো চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খাটানোর তালে রাখতে পারবে, ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের, 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোনো নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বলল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গয়না সব দেখে খুশি হলো সবাই। শায়না সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি ওইসবও কিনেছে। শায়না জানতে চাইল, কী সব? দাদিমা হাসলেন,
ওসব আর কি, বেটা ভালোই জানে বউয়ের আর কি কি লাগতে পারে। সায়না কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছ? দাদিমা ব্যাগের ভেতর থাকা অন্তর্বাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতেই সায়না জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমিও ওর পেছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। সায়না চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাচিদেরকে ডেকে আনা হয়েছে। বরকনের মেহেদি একসাথে তোলা হচ্ছে। সায়নার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিছু পান সুপারি আর কত কি। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর সায়ন ক্যামেরা নিয়ে হাজির। সাইদা বেগম আর রৌশনারাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। সায়না জানালা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময়ও এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল। খুব আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা সায়নাদের বাড়ির সামনেই। বারান্দায় দাঁড়ালেই দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। সায়না বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না? কথাটা ঠিক, নিজের বিয়ে তাই, নইলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরতেই সে দেখল ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। সায়নার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। সায়না হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখল মেহেদি পরা মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। সায়না মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়ল। সায়না বিড়বিড় করে বলল, জীবনেও লাগাবো না। এইটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 5 থেকে 9 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।